আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এই প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। জুলাই গণহত্যার মামলায় এটি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন। এর আগে গত 18 ফেব্রুয়ারি শেখ হাসিনার বিরুদ্ধে 20 এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্ট গণহত্যা ও 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের একাধিক মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 13 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আসামিদের উপস্থিতিতে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এসব মামলার শুনানি চলছে। ঈদুল আজহা উপলক্ষে 21 মে থেকে শুরু হবে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ওই দিন দেওয়া হবে 31 মের টিকিট। আগামী 6 জুন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি চলবে। পশ্চিমাঞ্চলে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলে দুপুর 2টা থেকে। বাংলাদেশ রেলওয়ের জারি করা বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঈদ উপলক্ষে চলবে 5 জোড়া স্পেশাল ট্রেন। 2 ও 3 জুন চলবে কোরবানির পশু বহনকারী 3টি ট্রেন। আসছে ডিসেম্বরে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক চেয়ারম্যান জানিয়েছেন, আন্তর্জাতিক মানের সেবা দিতে প্রস্তুত 3rd টার্মিনাল। চলছে শেষ মুহূর্তের কাজ। তবে একক রানওয়ে ও সুষ্ঠু পরিকল্পনার অভাবে যাত্রী সেবার সক্ষমতা নিয়ে প্রশ্ন এভিয়েশন বিশেষজ্ঞদের। তরিক ইসলামের রিপোর্ট। দৃষ্টিনন্দন ও আধুনিক কারুকাজের ছোঁয়ায় নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। চারিদিকে শুধু অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি। চলছে শেষ মুহূর্তের কমিশনিং ও ধোয়া মোছার কাজ। যেখানে চলতি বছরের শেষ নাগাদ পুরোদমে 3rd টার্মিনালে যাত্রী সেবা দিতে চায় সিভিল এভিয়েশন। 3rd টার্মিনালকে কেন্দ্র করে এরই মধ্যে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখিয়েছে বহু আন্তর্জাতিক এয়ারলাইন্স, যা ইতিবাচক বলছেন এ খাত সংশ্লিষ্টরা। এটাতে অনেকগুলো এয়ারলাইন্স নতুন করে ফ্লাইট অপারেশনের পরিকল্পনা সাজাচ্ছে, নতুন নতুন এয়ারলাইন্স বাংলাদেশে অপারেশনে শুরু করার পরিকল্পনা করছে, কিংবা পুরাতন যেসব এয়ারলাইন্সগুলো আছে তাদের ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য তারা চিন্তা ভাবনা করছে। 3rd টার্মিনাল ওপেনের সাথে আমরা আশা করছি যে আরও এয়ারলাইন্স বাংলাদেশে অপারেট করবে। এতে করে যারা ধরেন যে সকল এয়ারলাইন্স মনোপলি বিজনেস করছে, তো এখানে আরও কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। তবে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু পরিকল্পনার অভাবে ব্যাহত হতে পারে 3rd টার্মিনালের সক্ষমতা। বেশি প্লেন আসবে, সেটার জন্য কি আমরা একটা প্যারালাল রানওয়ে করছি? এখন একটা দুর্ঘটনা ঘটলে 6 ঘন্টা এয়ারপোর্ট বন্ধ থাকে। আমাদের রানওয়ের ক্যাটাগরি 1 অপারেশন, যেখানে পাশের দেশ কলকাতাতে ক্যাটাগরি 3 অপারেশন, 0 ভিজিবিলিটি ল্যান্ড করতে পারে। প্যারালাল ট্যাক্সি এখনো সম্পূর্ণ হয়নি। এবং এই যে একটা বিরাট একটা খরচ করা, 30,000 কোটি টাকা খরচ করা হলো, এই খরচের টাকাটা আমি কীভাবে উঠাবো? এটা তো উঠবে না। তো আমাকে বাধ্য হয়ে কিন্তু আমাকে নতুন প্যাসেঞ্জার আনতে হবে, নতুন এয়ারক্রাফট আসতে হবে, আমাকে এয়ারক্রাফটের সংখ্যা বাড়তে হবে। সেই দিকটায় দৃষ্টিপাতটা আমার মনে হয় ঠিক মতো দেওয়া হয় নাই। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পৃথিবীর অনেক এয়ারপোর্ট কিন্তু অপারেশন করার পর শাটডাউন করতে বাধ্য হয়েছে। একটা সার্টেন পয়েন্ট অফ টাইম আমাদের কাছে এক্সাম্পল আছে বড় বড় দেশের, বড় বড় জায়গায়। সেগুলো সব মাথায় নিয়ে আমরা চেষ্টা করছি যে একবারে অপারেশন করে আমরা কাজটা শুরু করতে পারি। বাট এই বছরের ভিতরে একটা শেষ করার একটা টার্গেট আমার অবশ্যই রয়েছে। 2019 সালে শুরু হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনালের নির্মাণ কাজ। বর্তমানে এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে 38টি এয়ারলাইন্স। 21,000 কোটি টাকা ব্যয় নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ নাগাদ পুরোদমে অপারেশনে আসবে এই অত্যাধুনিক টার্মিনালটি।
যার মাধ্যমে সেবা দেওয়া সম্ভব হবে 1,20,00,000 যাত্রীকে। অত্যাধুনিক এই টার্মিনালকে কেন্দ্র করে এরই মধ্যে বাংলাদেশে অপারেশন চালু করার আগ্রহ দেখিয়েছে অনেক আন্তর্জাতিক উড়োজাহাজ কোম্পানি। তরিক ইসলাম, এটিএন বাংলা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার গরমের অনুভূতি গতকালের তুলনায় কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রা কমেছে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে ঢাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক, ভারত পাকিস্তানের অস্ত্র বা সমর যুদ্ধ শেষ হলেও এখনও থামেনি স্নায়ুযুদ্ধ। পাল্টাপাল্টি হামলায় নিজেদের জয় পরাজয় আর সফলতার পরস্পর বিরোধী দাবি করে চলেছে দুদেশ। এদিকে স্বাভাবিক হতে শুরু করেছে কাশ্মীরের জীবনযাত্রা। যুদ্ধের ভয়ে প্রাণ ভয়ে পালিয়ে যাওয়া বাসিন্দারা ফিরছেন নিজ গৃহে। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ভারতের সাথে যুদ্ধবিরতি হলেও পাকিস্তানে গেল দুদিন ধরে বর্ণিল আয়োজনে বিজয় উদযাপন করছেন দেশটির নাগরিকরা। সীমান্ত ঘেঁষা পাঞ্জাবের রাজধানী লাহোরে আতশবাজি ও পটকা ফুটিয়ে আনন্দ উল্লাসে মাতেন সর্বস্তরের মানুষ। পাকিস্তানের পাল্টা আক্রমণে কোণঠাসা হয়ে ভারত যুদ্ধবিরতিতে গেছে মন্তব্য করে নিজেদের বিজয় দাবি করেন পাকিস্তানিরা। আমরা ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় উদযাপন করেছি। আমাদের বাজপাখিরা ভারতের 28টি স্থানে সফল হামলা চালিয়ে তাদের ঘায়েল করেছে। আমাদের সাহসী সেনাবাহিনীর জন্য গর্ববোধ করি। ভারত পাকিস্তানের মধ্যে মাত্র 4 দিনের অঘোষিত যুদ্ধের অবসান হলেও এখন ভেসে উঠছে দুদেশের ক্ষয়ক্ষতির চিত্র। তবে এ নিয়েও চিরশত্রু দেশ দুটির পাল্টাপাল্টি দাবির কারণে হতাহত এবং ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে পারছে না বিশ্ব। পাকিস্তানের সামরিক বাহিনী জানায় ভারত তাদের 60টি এলাকায় 24টি আঘাত এনেছে। এতে 33 জন পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহত ও 76 জন আহত হয়েছেন। এর জবাবে তাদের পাল্টা হামলায় 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত, ভারতীয় ব্রিগেড সদর দপ্তর, বিমান ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। এতে ভারতের অর্ধশতাধিক সৈন্যের প্রাণহানির তথ্য দিয়েছে পাকিস্তান। মিসাইলস এন্ড ড্রোন অ্যাটাক 7 মে আমরা ভারতের আগ্রাসন সফলভাবে প্রতিরোধ করি। ভারতের হামলার জবাবে পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মারসুসে 3টি বিমান ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছি। কাশ্মীরের সমস্যাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধ, কিন্তু মোদী সরকার এটিকে অভ্যন্তরীণ করেছে। অন্যদিকে অপারেশন সিঁদুরে ভারতের 5 সৈন্য নিহত হয়েছে স্বীকার করে দেশটির সশস্ত্র বাহিনী জানায় এতে পাকিস্তানের 35-40 জন সৈন্য এবং শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের চালানো ড্রোনগুলোও ভারত আটকে দেয় বলে দাবি নয়াদিল্লির। 9 টেরর হাবস আমরা সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা করেছি, কিন্তু পাকিস্তানের জবাবের লক্ষ্য ছিল আমাদের বেসামরিক ও সামরিক অবকাঠামো। আমরা পাল্টা হামলায় লাহোরের রাডার স্থাপনা ধ্বংস করেছি। আমাদের দ্বন্দ্ব হলো সন্ত্রাসীদের সঙ্গে, পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে নয়। এদিকে যুদ্ধবিরতির পর পাকিস্তান শাসিত কাশ্মীরে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। নিজ বাড়িতে ফিরছেন প্রাণ ভয়ে পালিয়ে যাওয়া মানুষেরা। আমাদের শিশুরা আতঙ্কিত ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা ঘরে ফিরলেও আন্তর্জাতিক সম্প্রদায়কে আমাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পেছনে নিজের অবদানের কথা উল্লেখ করে কাশ্মীর নিয়ে দেশ দুটির মধ্যে 1000 বছরের বিরোধ মেটানোর আগ্রহ দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতেই কি কাশ্মীর নিয়ে নাক গলাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, এমন প্রশ্ন বিশ্লেষকদের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। খেলার খবর, কিলিয়ান এমবাপ্পের ঝড় থামিয়ে এল ক্লাসিকোতে সুনামি বইয়ে দিল বার্সেলোনা। আর তাতে লা লিগায় রিয়াল মাদ্রিদকে 4-3 গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। 7 পয়েন্টে এগিয়ে থেকে স্প্যানিশ লিগের শিরোপার আরও কাছাকাছি চলে গেল কাতালানরা। বিস্তারিত এস এম আশরাফের রিপোর্টে।
রাতটা শুরু হয় এক কবিতার মতো। অলিম্পিক লুইস কোম্পানিতে লেখা হয় এক দুর্দান্ত নাট্য রচনা, যে স্ক্রিপ্টের শুরুতে দেখা যায় কিলিয়ান এমবাপ্পের ঝড়। 14 মিনিটের মধ্যে বার্সেলোনা সমর্থকদের স্তব্ধ করে 2 গোলের লিড রিয়াল মাদ্রিদের। আনচেলত্তির দল তখন স্বপ্ন দেখে সাদা রাজ্যে জয় উৎসবের। কিন্তু ফুটবল তো শুধু সংখ্যা নয়, এটা এক গানের সুর, যার তালে হঠাৎ করেই বদলে যেতে পারে ছন্দ। ঝড় থেমে গেলে যেমন জেগে উঠে নদী, তেমনি জেগে উঠল কাতালানরা। এরিক গার্সিয়া, লামিন ইয়ামাল, নতুন সুরে বাধা হতে থাকে বার্সার জয়ের রাগ। চাপা হাওয়া থেকে উঠে এলেন পেদ্রি, ফেরান তোরেস, রাফিনহারা। তারা যেন তরুণ লেখক, পুরনো চেনা গল্পে আনলেন নতুন ছোঁয়া। প্রথমার্ধে লিড 4-2 গোলে। 70 মিনিটে এমবাপ্পে করলেন হ্যাট্রিক, কিন্তু তার কবিতা তখন শুধুই এক গীত, যার জবাব দেয় বার্সার সম্মিলিত কোরাস। শেষ পর্যন্ত গোলের লড়াইয়ে জয় হয় সাহসের, তবে টিকে রইল এল ক্লাসিকোর কবিতা, যেখানে আরও একবার প্রমাণ হলো এই 2 দলের লড়াই শুধু খেলা নয়, এটা শিল্প। এস এম আশরাফ, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।